কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা অনেক কিছু দেখেছি, কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণ করার ব্যাপারে তারা কি আসলেই নাগরিকদের সংকট কমানোর ক্ষেত্রে চাঁদাবাজি, এই দুর্নীতি, এই কমপ্লেইনগুলো যে আসে বিএনপিকে নিয়ে, সেক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিয়েছে? যাদেরকে আপনি বিএনপির বিদ্রোহী বলছেন, এখন আর তাদের এইটা বলার সুযোগ নেই, কারণ তারা বহিষ্কৃত ব্যক্তি বিএনপির আর প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনটা আমরা জোটগতভাবে করব তাদের সাথে যারা আমাদের সাথে রাজপথে আন্দোলন করেছিল, অর্থাৎ বিএনপি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। এ পর্যায়ে শেখ রবিউল আলম, আপনার কাছে আসতে চাই যে বহিষ্কার, সতর্কতা এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও বিএনপির বেশ কিছু বিদ্রোহী প্রার্থীর বড় অংশ সরেননি, আমরা দেখেছি সেটা। এবং আরেকটি গণমাধ্যমের খবর অনুযায়ী 295টি আসনে 79টি আসনে বিএনপির 92 জন নেতা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়ে গেছেন। আজ 59 জনকে বহিষ্কার করেছে বিএনপি। এটাকে বিএনপির সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পায় কিনা? না, দুর্বলতা প্রকাশ পায় না, সক্ষমতা প্রকাশ পায়। তার কারণ হচ্ছে যে এতগুলি প্রার্থী নির্বাচন করার যোগ্য ছিল, কিন্তু দল থেকে মনোনয়ন পাননি। এটা এক ধরনের সক্ষমতা। দ্বিতীয়ত হচ্ছে যে দলীয় শৃঙ্খলা না মানলে দলে থেকে রাজনীতি করা যায় না, তার একটা নিদর্শন। অর্থাৎ দলের জবাবদিহিতা রয়েছে। জোট গঠন করলে সেখানে প্রতিশ্রুতি রাখতে হয়। সেটা হচ্ছে জোটগত রাজনীতির আরেক ধরনের সৌন্দর্য এবং দায়বদ্ধতা। মানে তিনটি জিনিসই আপনি এখানে পাবেন, সবই ইতিবাচক। বিএনপি একটি বড় দল। যাদেরকে আপনি বিএনপির বিদ্রোহী বলছেন, এখন আর তাদের এইটা বলার সুযোগ নেই, কারণ তারা বহিষ্কৃত ব্যক্তি বিএনপির আর প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী। দুঃখিত, একটু থামাতে হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের দাঁড়াতে হলো কেন? আগেই কেউ নির্দেশনা এমনভাবে দেওয়া ছিল না নেতাকর্মীদের উদ্দেশ্যে যে তারা মেনে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে না দাঁড়ায় এবং বিএনপির নির্দেশ মান্য করে? না, সেটি সবাই মানতে করতে বাধ্য, আমি তা বলছি না, সেটা তাদের রাইট। একজন মানুষ যদি দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চায়, এটা তার রাষ্ট্রের অধিকার, নির্বাচনে অংশ নেওয়ার অধিকার, একবার সাংবিধানিক রাইট। অতএব সেখানে তার এই সুযোগ আছে। কিন্তু দলের নির্দেশ না মেনে যদি কেউ প্রার্থী হতে চায়, তার দল করার সুযোগ নেই, এটাও একটা সাংগঠনিক প্রক্রিয়া। জোটগতভাবে নির্বাচন বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য বৃদ্ধি করে। মনে রাখবেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দল 150-র কাছাকাছি, নিবন্ধিত প্রায় 60-টির কাছাকাছি। এখন নির্বাচন যত ঘনিয়ে আসে, দ্বিধারায় ত্রিধারায় কেবলমাত্র জনগণ সম্পৃক্ত হয়, যার ফলে জোটগতভাবে আন্দোলন হয়েছে। জোটগতভাবে এর আগেও সরকার গঠন হয়েছে। আমরাও বলেছি যে আমরা যে আন্দোলনটা করছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, জোটগতভাবে করেছি। আমরা প্রথমে 27 দফা দিয়েছিলাম, পরে জোটের সাথে আলোচনা করে 31 দফা হয়েছে। আমরা যদি সফল হই এবং জনগণ কর্তৃক নির্বাচিত হই, সরকারটাও জোটগতভাবে হতে পারে, সে অঙ্গীকার আমার আছে। নির্বাচনটা আমরা জোটগতভাবে করব তাদের সাথে যারা আমাদের সাথে রাজপথে আন্দোলন করেছিল, অর্থাৎ বিএনপি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। আর দলে অনেক যোগ্য প্রার্থী আছে যারা বহিষ্কৃত হয়েছে, স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছে, তারাও উইন করার যোগ্যতা রাখে। কিন্তু জোটকে যেহেতু আসন ছাড়তে হয়েছে, অতএব তারা মনে করেছে যে তাদের নির্বাচনী অধিকার দলে থেকে হরণ হয়েছে অথবা বঞ্চিত হয়েছে, যার ফলে সে স্বতন্ত্রভাবে চেষ্টা করছে। তবে একটা কথা আপনি বলে শেষ করি, স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও দল ওখানে জোটের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে নির্বাচন। আমি আপনার কাছে আরেকটি প্রসঙ্গে আসতে চাই যে আমরা দেখেছি যে ছোট করে যদি একটু উত্তর দেন, যে মোট 8টি অগ্রাধিকার ক্ষেত্রে রূপরেখা দিয়েছে বিএনপি। তো অনেক আশা দেখলাম আমরা যে কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা অনেক কিছু দেখেছি, কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণ করার ব্যাপারে তারা কি আসলেই নাগরিকদের সংকট কমানোর ক্ষেত্রে চাঁদাবাজি, এই দুর্নীতি, এই কমপ্লেইনগুলো যে আসে বিএনপিকে নিয়ে, সেক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিয়েছে? সংক্ষেপে এত বড় একটা বিষয় নিয়ে উপস্থাপন করলেন, এটা অন্যায্য করলেন। চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় নেই, বাংলাদেশে সব দলে চাঁদাবাজ আছে। এনসিপিতে বড় অঙ্কের চাঁদা নিয়ে গ্রেপ্তার হওয়ার দৃষ্টান্ত আছে, যেটা বিএনপিতে এখনো নেই। তবে জামাত ইসলামেও আছে, অন্যান্য রাজনৈতিক দলে আছে, অভিযোগ রয়েছে। আমরা আপাতত যদি অভিযোগ আছে, কিন্তু দৃষ্টান্ত কম। এবং আপনি দেখবেন যে এই রকমের হাতে নাতে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে, তার একটা নজিরে পর্যন্ত আপনি দেখাতে পারবেন। অভিযোগ আছে। কমাতে বিএনপির রূপরেখা কি? দুর্নীতি করার জন্য, নিয়ন্ত্রণের জন্য নিশ্চয়ই প্রাতিষ্ঠানিক সংস্কার আছে, প্রশাসনিক সংস্কার আছে। সবচেয়ে বড় দুর্নীতি হলো কমবে যদি একটা জবাবদিহিমূলক সরকার আপনি করতে পারেন, একটা কার্যকর সংসদ করতে পারেন, 5 বছর যদি জনগণ আপনাকে পছন্দ করে ক্ষমতায় বসানোর সুযোগ পায় ভোট দিয়ে, তাতেই দুর্নীতি কমবে। আর দুর্নীতি কমিশনকে শক্তিশালী করা, আচ্ছা, রাজনীতিতে আধিপত্য, কর্তৃত্ব, এগুলি যদি দমন করা যায়,
তাহলে নিশ্চয়ই দুর্নীতি দমন করবার জন্য অথবা নিয়ন্ত্রণ করবার জন্য বিএনপি 31 দফার মধ্যে তার কর্মসূচি রয়েছে, সেটাও গুরুত্ব পাবে। আবার মনে রাখবেন, একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে 8টি প্রকল্প আমরা প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন খাতকে, আর এর অধিক অংশ 31 দফার মধ্যে সেটা হচ্ছে জাতীয় সনদের মধ্যে চলে আসছে, যার ফলে বিএনপির যে 31 দফা জনগণের কাছে অঙ্গীকার ছিল তার অধিক অংশে পূরণ হতে চলেছে এই অঙ্গীকারের মধ্যে দিয়ে। বাকি যেটা আছে সেটাও আপনারা নির্বাচনী ইস্তেহারে দেখতে পাবেন। জি জি, ধন্যবাদ।